বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে এক্সেপশনাল কোশ্চেন ব্যাংক নন ডিপার্টমেন্টের বাংলা, অর্থাৎ বাংলা শুধু, হ্যাঁ, বাংলা ভাষা ব্যাকরণ ও বাংলা সাহিত্য এখন আলোচনা। হুম, প্রাচীনকালে গদ্য কোন ভাষায় লেখা হতো? প্রাচীনকালে গদ্য কোন ভাষায় লেখা হতো? প্রাচীনকালে গদ্য কোন ভাষায় লেখা হতো? সেটা হচ্ছে সাধু ভাষায় লেখা হতো। বাংলা আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন কে? তো আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা বিশেষ প্রশ্ন কিন্তু। আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। লিঙ্গান্তর হয় না এমন একটা শব্দ হচ্ছে কবিরাজ। লিঙ্গান্তর হয় না শব্দ হচ্ছে কবিরাজ, ঢাকি, তারপরে হচ্ছে বিচারপতি, রাষ্ট্রপতি, এটি লিঙ্গান্তর হয় না, ঠিক আছে। বাংলা ভাষা তথ্যের চলন্ত বিশ্বকোষ কাকে বলা হয়? বাংলা ভাষা তথ্যের চলন্ত বিশ্বকোষ বলা হয় কাকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। বাংলা ভাষা তথ্যের চলন্ত বিশ্বকোষ বলা হয় কাকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে 3 ডিসেম্বর। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান অবস্থান কত? মানে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম। আর মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার স্থান হচ্ছে পঞ্চম। ভাষাভাষী জনসংখ্যার ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কোনটা? সপ্তম। মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম। স উচ্চারণের উৎসমূল কোনটা? স স উচ্চারণের উৎসমূল কোথায়? সেটা হচ্ছে স উচ্চারণের উৎসমূল হচ্ছে তালব্য, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য দন্ত, অষ্ট। এটার ভিতরে তালি মনে করছে ওই যে চ, অর্থাৎ কণ্ঠ, তালব্য, কণ্ঠের পরে কিন্তু তালব্য। তো তালব্য হচ্ছে ওই যে ক, তারপরে চ, ওই যে চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, পেটটা মধ্যে স, তালিবস্য, হ্রস্বই দীর্ঘ, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। তালব্য বর্ণ কোনগুলা? তালব্য বর্ণ হচ্ছে চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, পেট কাটা মধ্যে স, তালিবস্য, হ্রস্বই দীর্ঘই। আবার চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, পেট কাটা মধ্যে স, তালিবস্য, হ্রস্বই দীর্ঘই। বাংলা ভাষার বাংলা ভাষার বয়স কত? বাংলা ভাষার বয়স কত? প্রায় 1000 বছর। কোন প্রাচীন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে? কোন প্রাচীন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে? সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। কোন প্রাচীন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে? ব্রাহ্মী লিপি। অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলিয়া বলিলেন। মানে সাধু ভাষা বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টা? বিভ্রান্তমুক্ত হবে বিভ্রান্তিমুক্ত, হয়ে হবে হইয়া, রোগগ্রস্ত হবে রোগাগ্রস্ত, যা হবে যাহা, খুলে হবে খুলিয়া। মানে সাধু ভাষা বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টা? এগুলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে কি হয়েছে? এখানে পাঁচটা কথা হয়ে গেল। এই যে বিভ্রান্ত মুক্ত, ওটাও বিভ্রান্তি মুক্ত, হয়ে হয়ে রোগাগ্রস্ত, রোগাগ্রস্ত হবে। এটা হবে রোগগ্রস্ত না, এটা হবে রোগাগ্রস্ত। যা মানে যাহা, খুলে খুলে, খুলিয়া খুলে খুলিয়া। যে তাহলে ছয়টা হওয়ার কথা না, ছয়টা কিন্তু পাঁচটা হয়ে গেল। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সেটা হচ্ছে সাধু। পদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? পদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সেটা হচ্ছে সাধু। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সেটা হচ্ছে সাধু।
সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সেটা হচ্ছে সর্বনাম ও ক্রিয়া। সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সেটা হচ্ছে সর্বনাম ও ক্রিয়া। অধিকাংশের মতে বাংলা ভাষার উৎপত্তি হয় কত সালে? অধিকাংশের 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 মতে বাংলা ভাষার উৎপত্তি হয় কত সালে? অধিকাংশের মতে বাংলা ভাষার উৎপত্তি হয় কত সালে? সপ্তম খ্রিস্টাব্দে। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক কোনটা? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ আছে, সেটি কোনটা? প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ আছে, সেটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। যদি তুমি বলছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, অতটাই শুধু নাই। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্যে প্রকাশ পায়? কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সেটা হচ্ছে সাধু ভাষা। কোন ভাষায় সাহিত্যেই কোন ভাষার সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সেটা হচ্ছে সাধু ভাষা। কোন ভাষার সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সেটা হচ্ছে সাধু ভাষা। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সেটা হচ্ছে সাধু ভাষা। বাংলা ভাষা উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? বাংলা ভাষা উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? সেটা হচ্ছে প্রাকৃত। বাংলা ভাষা উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? বাংলা ভাষা বাংলা ভাষা উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? সেটা হচ্ছে প্রাকৃত থেকে। সাধুরীতির শব্দ কোনটা? সাধুরীতির শব্দ কোনটি? এটা হচ্ছে গ্রহ। সাধুরীতির শব্দ কোনটা? সাধুরীতির শব্দ কোনটা? গ্রহ। এই গ্রহ শব্দটা হচ্ছে সাধু। তাহলে চলিত কোনটা? হুম? চন্দ্র, সূর্য, গ্রহ, গৃহ, ক্ষেত, নক্র, এগুলো হচ্ছে সাধুরীতির শব্দ। ভাষার মূল উপকরণ কোনটি? ভাষার মূল উপকরণ মানে ভাষা বলতে গেলে অবশ্যই বাক্যের সাহায্য নিতে হয়, এটি ভাষার মূল উপকরণ। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? মানে ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? সেটা হচ্ছে সাধু রীতি। অনুপযোগী আর উপযোগী হচ্ছে চলিত রীতি। ঠিক আছে? কোনটি বাকযন্ত্রের অংশ নয়? বাকযন্ত্রের অংশ নয় কোনটা? কান। কান দিয়ে কিন্তু কান আমাদের কথা বলার ক্ষেত্রে কোনো সাহায্য করে না। দাঁত সাহায্য করে। নাক সাহায্য করে না। নাক দিয়ে সে বন্ধ করে কথা বলতে পারবি না। ফুসফুস সাহায্য করে। ফুসফুস থেকে তো কথাটা আসে। কিন্তু কান কোনো ভাবেই বাকযন্ত্রের অংশ না। আমার কথা বলার ক্ষেত্রে কোনো সাহায্য করে না। হ্যাঁ, আমি কথা শুনে আমি বলতে পারি। কারো কথা শুনতে পারি কান দিয়ে। ভাষার মূল উপাদান কোনটা? ভাষার মূল উপাদান কোনটা? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান কোনটি? সেটা হচ্ছে ধ্বনি। উম্মবর্ণ কোনগুলো? উম্মবর্ণ কোনগুলো? তালিবর্ষ, পেট কাটা, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ। মানে উম্মবর্ণ কোনগুলো? তালিবর্ষ, পেট কাটা, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ। তালিবর্ষ, পেট কাটা, মূর্ধন্য ষ। তালিবর্ষ, পেট কাটা, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ। সেটা হচ্ছে উম্মবর্ণ। প্রত্যেক ভাষারই কতটি মৌলিক অংশ থাকে? চারটা: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। বাংলা ভাষায় কয়টি ব্যঞ্জন বর্ণ ব্যবহৃত হয়? বাংলা ভাষায় মোট বর্ণ আছে 50টা, ঠিক আছে? তার মধ্যে স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবগম্য বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবগম্য বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ।
ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবগণ বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? ভাব সম্প্রসারণ। বিসর্গ নিচের কোন বর্ণ থেকে এসেছে? বিসর্গ নিচের কোন বর্ণ থেকে এসেছে? সেটা হচ্ছে হ। হ বর্ণ, হ। বিসর্গ বর্ণ, বিসর্গ নিচের কোন বর্ণ থেকে এসেছে? বিসর্গ। সংস্কৃতে বিসর্গ শব্দের অর্থ নির্গমন অর্থাৎ বিসর্জন। সংস্কৃত ধ্বনি অনুযায়ী এই ধ্বনিটি অন্টল হ। বিসর্গ, বিসর্গ নিচের কোন বর্ণ থেকে এসেছে? এই শব্দটা কিন্তু বুঝলাম যে বিসর্গ নিচের কোন বর্ণ থেকে এসেছে, সেটা হচ্ছে হ। ছন্দ কত প্রকার? ছন্দ মূলত তিন প্রকার। ছন্দ মূলত কত প্রকার? ছন্দ কত প্রকার? ছন্দ কত প্রকার? ছন্দ তিন প্রকার। ছন্দ তিন প্রকার: একটা স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। ছন্দ তিন প্রকার। বাংলা ভাষাকে আবিষ্কার হয়েছে কত শতাব্দীতে? বাংলা ভাষা আবিষ্কার হয়েছে কত শতাব্দীতে? বাংলা ভাষা আবিষ্কার হয়েছে কত শতাব্দীতে? সেটা হচ্ছে অষ্টম। সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কোথায়? ক্রিয়া ও সর্বনাম পদের রূপে। সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কোথায়? ক্রিয়া পদ ও সর্বনাম পদের রূপে। কোনটি সাধু রীতির উদাহরণ? হাঁসগুলি নদীতে সাঁতার কাটিতেছে, মানে সাধু রীতির উদাহরণ কিন্তু। সাধু রীতি না, সাধু রীতি আর চলিত রীতি। সাধু রীতি, হাঁসগুলি নদীতে সাঁতার কাটিতেছে, এটা হচ্ছে সাধু রীতি। কোনটি সাধু রীতির উদাহরণ? হাঁসগুলি নদীতে সাঁতার কাটিতেছে। রূপতত্ত্বের অপর নাম কোনটা? রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দ তত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম কি? শব্দ তত্ত্ব। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে অবস্থান করে? উচ্চ হচ্ছে হস্যই হস্য, এই যে হস্যই হস্য হচ্ছে উচ্চ এগুলো বসছে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? এটা তো এই যে বিশেষ প্রশ্ন 46, 1992 সালে। খাতা 171 যে সহকারক বিভক্তি। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাক্যে পাঠ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? পাঠ মানে কি? পাঠ মানে হচ্ছে একটা বিষয়, অর্থাৎ প্রদত্ত পাঠ হলো বিষয়। স্থান কাল পাত্র অর্থাৎ বিষয়, এটা কোনো কিছু বোঝালে অধিকরণ কারক। বিষয় মানে হচ্ছে শিশুগণ মন দেয় নিজ পাঠে। পাঠ শব্দটা কি? এটা হচ্ছে পড়াশোনা। পাঠ মানে স্থান কাল পাত্র, স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ কারক। পাঠ হলো পাত্র অর্থাৎ বিষয়। মানে ছেলেটা অঙ্কে কাঁচা, অর্থাৎ যখন কোনো বিষয় বোঝাবো সাবজেক্ট, সেক্ষেত্রেও পাঠে মন দাও, সেটা একটা বিষয়, সেটা হচ্ছে অধিকরণ কারক। সে 3 দিন পথ চলল, এখানে 3 দিন কোন কারকে কোন বিভক্তি? 3 দিন মানে সময়। সে 3 দিন, 3 দিন মানে কি? সময়, অর্থাৎ সময় বোঝালে কি হয়? অধিকরণ কারক। স্থান কাল কিংবা ক্ষেপণার্থে যে কারক হয় স্থান কাল। স্থান কাল, কাল মানে কি? কাল মানে তো সময়। অর্থাৎ 3 দিন কোন কারকে কোন বিভক্তি? 3 দিন হচ্ছে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি? এই আকাশ এটা কিন্তু একটা স্থান, অর্থাৎ আকাশে কোন কারকে কোন বিভক্তি? সেটা হচ্ছে অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। পলাতক দাসে, পলাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? মানে পলাতক দাসে দাও স্বাধীনতা, এটা মানে হচ্ছে পলাতককে স্বাধীনতা দিয়ে বের করে দাও। ঠিক আছে, তাহলে মানে দাসে অর্থাৎ দাসকে স্বাধীনতা মানে কোনো স্বার্থ ছাড়া তাকে বের করে দিতে বলতেছে। ঠিক আছে, কোনো স্বার্থ ছাড়া বের করে দেওয়াকে বলা হয় সম্পাদন কারক। দেবতার ধন কে যায় ফিরে, মানে দেবতার ধন কে যায় ফিরায় লয় কোন কারকে কোন বিভক্তি? দেবতার ধন কিন্তু।
দেবতার ধন কার ধন, তার প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় দেবতার। তো যা কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। এনকা কোন কারকে কোন ব্যক্তি, যদি দেখ দেবতার ধন কে যায় কে ফিরে লয়, কোন কারকে কোন বিভক্তি, দেবতার ধন কিন্তু। উপযুক্ত বাক্যে কার ধন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, না কে বা কারা দ্বারা প্রশ্ন করলে হচ্ছে কি বা কাকে, কার দ্বারা প্রশ্ন করলে যায় দেবতার ধন যা কর্তৃকারক, ধন ডাকার দেবতার ধন, ধন ডাকার দেবতার ধন সেটার জন্য কর্তৃকারক। এই যে কর্তৃক ওই কর্তাই কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি দ্বারা। সাদা মেঘে বৃষ্টি হয় না, কোন কারক, সাদা মেঘে বৃষ্টি হয় না। আচ্ছা, মেঘ হলো অবদান কারক যা বৃষ্টি হয় না। তার সাদা মেঘে বৃষ্টি হয় না, মেঘ তো মনে করো বিচিত হবে একসময় না, যে যা থেকে বিচিত হয় গৃহীত হয় জাত বিরোধ আরম্ভ দূরীভূত হয় রক্ষিত হয় তাদের অপাদান কারক বলা হয়। এখানে সাদা মেঘে হলো অপাদান কারক যা থেকে বৃষ্টি হয় না। মেঘ হলো মেঘে হচ্ছে বিচ্ছিত হবে, এই জন্য মেঘ তো একসময় বিচ্ছিত হবে সেজন্য পড়ে যাবে না, সেটা বিচ্ছিত সেটার জন্য অপাদান কারক। আয়ু যেন তার পদ্মপাতা নীড় বাক্যে পদ্মপাতায় কোন কারক, আয়ু যেন তার তার পদ্মপাতায় নীড়, পদ্মপাতায় বলতে কি বুঝাইছে, পদ্মপাতা একটা স্থান, অর্থাৎ পদ্মপাতার। আচ্ছা, আয়ু যেন পদ্মপাতার নীড়, আচ্ছা এখানে কিন্তু স্থান বোঝায় না, আয়ু যেন তার পদ্মপাতার নীড় মানে কি একটা সময় নির্দেশ করছে, যে পদ্মপাতার মতো একটা সময় যে সে বেশি দিন বাঁচবে না, সেটাই হচ্ছে অধিকরণ কারক। ওই যে স্থান কাল সময় কিন্তু বোঝালে অধিকরণ কারক হয়। আষাঢ় স্থলনে ভুলি কি লবিনু হাই বাক্যে স্থলনে কোন কারকে কোন বিভক্তি, আষাঢ় স্থলনে ভুলি কি লবিনু হাই বাক্যে স্থলনে কোন কারকে কোন বিভক্তি, স্থলনে অর্থাৎ উপায় বা মাধ্যম বোঝালে করণ কারক, সুতরাং এখানে স্থলনে হলো করণ কারকের সপ্তমী বিভক্তি। অর্থাৎ আশার স্থলনে ভুলি কি, অর্থাৎ এও থাকলে সপ্তমী, আবার উপায় বা মাধ্যম বোঝাতে করণ কারক। এখানে স্থলন হলো মানে আশার স্থলনে ভুলি কি লবিনু হাই বাক্যে স্থলনে কোন কারকে কোন বিভক্তি, মানে স্থলনের মাধ্যমে কি আশার স্থলনে ভুলি কি লবিনু হাই, ঠিক আছে, স্থলনে স্থলনে মানে হচ্ছে উপায় বা স্থলনে, আশার স্থলনে ভুলি কি লবিনু হাই বাক্যে স্থলনে কোন কারকে কোন বিভক্তি, স্থলনে হচ্ছে করণের সপ্তমী, অর্থাৎ এই স্থলনের মাধ্যমে আশার স্থলনে ভুলি কি লবিনু, আশার স্থলনের মাধ্যমে তার আশা ভুলি কি লবিনু বাক্যে স্থলনে কোন কারকে কোন বিভক্তি, মানে স্থলন হচ্ছে উপায় বা মাধ্যম বোঝালে তা করণ কারক, স্থলনের মাধ্যমে সে আশায় আছে আর কি, এই জন্য এটা উপায় স্থলন, এর জন্য হচ্ছে করণ সপ্তমী। ফুলের গন্ধে ঘুম আসে না কোন কারক, ফুলের গন্ধে ঘুম আসে না কোন কারক, সম্বন্ধ কারক। যে কারকে বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের সম্পর্ক নির্দেশ করে তাকে সম্বন্ধ কারক বলা হয়। ফুলের গন্ধে ঘুম আসে না, এখানে ফুলের সম্বন্ধ কারক, মানে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশ করে, মানে বিশেষ্য আর সর্বনামের সম্পর্ক নির্দেশ করতেছে। ফুলের গন্ধে ঘুম আসে না, এটা কোন কারক, সম্বন্ধ কারক। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়, কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণ কারক। করণ কারক মানে তো কোনো উপায় বা মাধ্যমে কাজটা কমপ্লিট হইতাছে, সেটি হচ্ছে করণ কারক। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত কোন কারকে কোন বিভক্তি, সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত কোন কারকে সারা অর্থাৎ সারা রাত, এটা কিন্তু একটা সময় নির্দেশ করতেছে, এজন্য একটা হচ্ছে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। বসন্তে ফুল ফুটে বাক্যে বসন্ত কোন কারক, বসন্ত এটা কিন্তু এটা সময়, মানে ঋতু, এটা তো বসন্ত এটা একটা সময়, এই জন্য অধিকরণ কারক। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি, নীল আকাশের নিচে, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা বাক্যে উদ্ধৃত শব্দটি কোন উদ্ধৃত
করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে বলা হয় করণ কারক। ঠিক আছে? মীরা কলম দিয়ে লেখে, জগতে কীর্তিমান হয় সাধনায়। উল্লিখিত প্রশ্নে রাস্তার সাহায্যে ক্রিয়া সম্পাদন করেছে, যেহেতু একটি করণ কারক। রাস্তার সাহায্যে ক্রিয়া সম্পাদন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। মানে রাস্তাটা মূল কাজটাকে পুরোপুরি সম্পূর্ণ করে দিছে। অর্থাৎ রাস্তার মাধ্যমে যেহেতু পুরো লাইনটাই একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ হয়েছে, সেটাই হচ্ছে এটা করণ কারকের জন্য। পাগলে কি না বলে, কে পাগলে কোন কারকে কোন বিভক্তি? পাগলে কি না বলে বাক্যে পাগলে কোন কারকে কোন বিভক্তি? পাগলে কি না বলে বাক্যে পাগলে কোন কারকে কোন বিভক্তি? সে কথা তো পাগলই, পাগলই তো কিনা বলতেছে, তো কথা নিজেই কাজ করতেছে, যেন করতে সপ্তমী। গণনাবাচক সংখ্যা কোনটা? গণনাবাচক 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 সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এগুলো সংখ্যা হচ্ছে গণনাবাচক। নিচের কোনটা পূরণবাচক সংখ্যা? ক খ গ সবগুলোই। পূরণবাচক হচ্ছে হচ্ছে একাদশ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম। সেটা হচ্ছে সপ্তম, অষ্টম, ত্রিংশ। মানে কি ত্রিংশ মানে কি? ত্রিংশ মানে হচ্ছে 30 নাকি? অর্থাৎ এগুলো হচ্ছে পূরণবাচক শব্দ। মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ত্রিংশ, সপ্তদশ, এগুলো হচ্ছে পূরণবাচক শব্দ, পূরণবাচক। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এখানে বাক্যে ওষুধ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? যেহেতু ওষুধ, এটা কোন ও কি কর্তা যদি নিজে কাজ করে ক্ষতিকারক। কর্ম হচ্ছে কে বা কারা, কর্ম হচ্ছে কি বা কাকে। অর্থাৎ সর্বাঙ্গে যে ব্যথা, এটা কি দিয়ে দূর হবে? ওষুধ, এটা সেটা ওষুধ দিয়ে দূর হবে, এজন্য। অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে কর্মকারক। তাহলে কি দিয়ে ওষুধ, অর্থাৎ সর্বাঙ্গে ব্যথাটা দূর হবে ওষুধ দিয়ে। তাহলে ওষুধ শব্দটা হচ্ছে কর্মকারক। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে? মানে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে? কর্তা কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন সম্পন্ন করে তাকে কোন কারক বলে? কর্তা যাকে আশ্রয় করে, এটা হচ্ছে কর্মকারক। কিভাবে? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করা, অর্থাৎ আমি সাবজেক্ট। আর বাক্যটি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি হচ্ছে কর্মকারক। যেমন আমি ভাত খাই, আমি শব্দটা কি? আমি নিজে করতেছি না, সেটা কর্তৃকারক। আমি কি খাচ্ছি? ভাত খাচ্ছি না, ভাত হচ্ছে কর্মকারক। অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে। তাহলে আমি ভাত খাই, আমি 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 বাপ্তর আমি বা আমি ভাত খাই, আমি শব্দটা মানে অর্থপূর্ণ হলো কার মাধ্যমে? আমি ভাতের মাধ্যমে। অর্থাৎ এরূপে অর্থাৎ আমি একে এরূপে আশ্রয় করে কর্তা রূপে অর্থাৎ কর্তা যার রূপে ভর করে ক্রিয়া সম্পন্ন করে, সেটি হচ্ছে কর্মকারক। আর ভাত হচ্ছে শব্দটা হচ্ছে কর্মকারক। অর্থাৎ ভাতের সাথে কর্তা থাকছে, অর্থাৎ কর্মকারকের সাথে কর্তা আছে। ঠিক আছে? বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? বুলবুলি নিজে কিন্তু ধান খাইতেছে, এজন্য এটা কর্তৃকারক। নিচের পদগুলোর মধ্যে কোনটি কর্মকারক নির্দেশ করে? নিচের পদগুলোর মধ্যে কোনটি কর্মকারক নির্দেশ করে? কর্মকারক, কর্তৃকারক, কর্মকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়? কি বা কাকে? তোমার দেখা পেলাম না, অর্থাৎ তোমার দেখা পেলাম না। তোমার নিচের পদগুলোর মধ্যে কোনটি কর্মকারক কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে? তোমার দেখা পেলাম না, কাকে, কার দেখা পেল না? কতগুলি প্রশ্ন, তোমার দেখা পেলাম না, এটি কর্মকারকের ষষ্ঠী বিভক্তি। বাক্যটিতে প্রশ্ন করলে পাওয়া যায় তোমার দেখা পেলাম না, কার দেখা পেলাম না? তোমার কর্মকারক, তোমার দেখা পেলাম না, এটা হচ্ছে কর্মকারক।
অন্ধজনে দেহ আলো, এখন আলো পদটি কোন কারকে কোন বিভক্তি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই হচ্ছে কর্মকারক। অর্থাৎ কি দিয়ে অন্ধকার দূর হইতেছে? আলো দিয়ে, সেটার জন্য কর্মকারক। রহিম তালুকদার চট্টগ্রাম থেকে এলেন। চট্টগ্রাম যেহেতু একটা স্থান, সেটা হচ্ছে রহিম তালুকদার চট্টগ্রাম থেকে এলেন। এখানে চট্টগ্রাম কোন শব্দ? এখানে কথা বুঝিস। উনি কিন্তু চট্টগ্রাম থেকে আইছে, ঠিক আছে? চট্টগ্রাম থেকে কিন্তু উনি আইছে, অর্থাৎ উনি তোমার গাছ থেকে পাতা পড়ে, সেটা এরকম, এটি হচ্ছে অপাদান কারক। রহিম তালুকদার চট্টগ্রাম থেকে এলেন। চট্টগ্রাম শব্দটা কোন কারক? অর্থাৎ চট্টগ্রাম পদটি স্থানবাচক অপাদান কারক বিভক্তি ব্যবহৃত হয়েছে। রহিম তালুকদার চট্টগ্রাম থেকে এলেন। এখানে চট্টগ্রাম পদটি কোন কারক? সেটা হচ্ছে অপাদান কারক। যদি বলতো যে আমি চট্টগ্রামে অবস্থান করতেছি, এর মানে তখন চট্টগ্রাম একটা জায়গা হয়ে যেত, সঙ্গে সাথে হয়তো অধিকরণ কারক। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা কোন কারক? মা হচ্ছে কর্তৃকারক। আমি ভাত খাই, এখানে ভাত কোন কারকে কোন বিভক্তি? আমি কি খাই, সেটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। বিভক্তিযুক্ত শব্দ কোনটা? সরোবরে। শূদ্রা এর স্ত্রীলিঙ্গ কোনটা? শূদ্রার স্ত্রীলিঙ্গ কিন্তু শূদ্রাই, একই বানান। শূদ্রা, সুদ্রয় দয় রাফালা শূদ্রা, শূদ্রা। সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্যে কোন দোষ হয়? গুরুচণ্ডলী দোষ হয়। সাধু আর চলিত মিশ্রণে যে বাক্য, সেটা হয় গুরুচণ্ডলী দোষ। সাধু ও চলিত রীতির মিশ্রণে যে বাক্যে কোন দোষ হয়, সেটা হচ্ছে গুরুচণ্ডলী দোষ। নিচের কোন স্ত্রীবাচক শব্দে দুটি পুরুষবাচক শব্দ আছে? মানে ননদ, অর্থাৎ ননদের দুটি পুরুষবাচক শব্দ হচ্ছে দেবর ও নন্দাই। নিচের কোন স্ত্রীবাচক শব্দে দুটি পুরুষবাচক শব্দ আছে? সেটা হচ্ছে ননদ। ননদের পুরুষবাচক শব্দ হচ্ছে দেবর ও নন্দাই। বধূ কোন লিঙ্গ? বধূ শব্দটি কোন লিঙ্গ? বধূ হচ্ছে উভয় লিঙ্গ। দেখে, বন্ধু থেকে হয় বধূ, বধূ শব্দটি এসেছে, অর্থাৎ বধূ অর্থাৎ বন্ধু, মানে বধূ আর বন্ধু একই জিনিস, এজন্য এটা উভয়লিঙ্গ। গুরুচণ্ডালী দোষ বলতে বোঝায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ। অরণ্য এর লিঙ্গান্তর কোনটা? অরণ্য এর লিঙ্গান্তর হচ্ছে অরণ্যেনি, অরণ্যেনি। নিচের কোনটি ক্লিবলিঙ্গ? কলম। নিচের কোনটিতে অপ্রয়োগ ঘটেছে? ঐক্যবদ্ধ। নিচের কোনটিতে অপ্রয়োগ ঘটেছে? ঐক্যবদ্ধ। নিচের কোনটিতে অপ্রয়োগ ঘটেছে? ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধের এটা হচ্ছে মূলত ভুল, ঠিক আছে? এটার শুদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ, মানে কোর পরে রফলা হবো, তারপর ঐক্যবদ্ধ। মালি এর স্ত্রীলিঙ্গ কোনটা? মালিনী। গরু কোন লিঙ্গ? গরু হচ্ছে উভয় লিঙ্গ। মালি মালি এর স্ত্রীলিঙ্গ কোনটা? মালিনী। গরু কোন লিঙ্গ? গরু হচ্ছে উভয় লিঙ্গ। বিধবা এর সঠিক বিপরীত লিঙ্গ উত্তর কোনটা? বিধবা। বিধবার এর সঠিক সঠিক বিপরীত লিঙ্গ ভিত্তিক শব্দ কোনটা? বিপত্নিক। বিধবা, বিপত্নিক। সধবা এর বিপরীত লিঙ্গ কোনটা? সধবা হচ্ছে, সধবার লিঙ্গান্তর হয় না। সধবা সধবার লিঙ্গান্তর হয় না। কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক, এগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই, যেমন সধবা। সধবা এমনিতে একটা স্ত্রীবাচক শব্দ, এর কোনো পুরুষবাচক শব্দ নাই। এরকম আরো শব্দ হচ্ছে সতীন, সৎমা, এও, দায়, সৎবা। সতীন, সৎমা, এও, দায়, সধবা। সতীন, সৎমা, এও, দায়, সধবা। মানুষ কোন লিঙ্গ? মানুষ হচ্ছে উভয় লিঙ্গ।
এর স্ত্রীলিঙ্গ কোনটা? কুলি এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কামিন। কুলের স্ত্রীলিঙ্গ কোনটা? কামিন। নিচের কোনটি ক্ষুদ্রান্তে স্ত্রীবাচক শব্দ? নিচের কোনটি ক্ষুদ্রান্তে স্ত্রীবাচক শব্দ? সেটা হচ্ছে মালিকা। নিচের কোনটি ক্ষুদ্রান্তে স্ত্রীবাচক শব্দ? মালিকা। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ? নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ? সেটা হচ্ছে মালিকা। নিচের কোনটি লিঙ্গান্তর হয় না? কবিরাজ। কবিরাজ, ঢাকি, কিতদার, পুরোহিত, এগুলো লিঙ্গান্তর হয় না। নিচের কোনটি লিঙ্গান্তর হয় না? সেটা হচ্ছে কবিরাজ। শিশু কোন লিঙ্গ? শিশু হচ্ছে উভয় লিঙ্গ। উপসর্গ। উপসর্গ তো মোটামুটি জানি আছে। সুনীল শব্দের কোন উপসর্গ? এটা খাঁটি বাংলা এবং তৎসম দুটাতেই আছে। এখন যেহেতু তৎসম প্রথমেই আছে, ওই যে আসু বিনি, আসু বিনি, এটি চারটে, এগুলা তৎসমতে প্রথমেই আছে, তাহলে তৎসমে প্রথম। বেমালুম শব্দের বে কোন ভাষা থেকে আগত? বেমালুম শব্দে বে বেমালুম শব্দে বে কোন ভাষা থেকে আগত? এটা হচ্ছে ফার্সি শব্দ। ওই যে বলছি না যে কিরকম জানি পড়া বললাম না, খয়ে এর গলা খয়ের গলা খয়ের গলা বা জাম খসে আছে না? বেমালুম শব্দের বে কোন ভাষা থেকে আগত? আমরা পড়ছি না ফার্সি শব্দ? যেমন ফার্সি শব্দ কোনগুলা পড়ছিলাম, সেটা হচ্ছে নাফির, নাফির বর, বদমাইশ, বেআদব, কমজোর ও ভোকলম। নাফির বর, বদমাইশ, বেদব ও বেদব, কমজোর ও ভোকলম। কিন্তু কারবার দরদামে নিমরাজি, ঠিক আছে? অর্থাৎ নাফির বর, বদমাইশ, বেদব, অর্থাৎ বেতে ওই যে বে, হ্যাঁ, এই বেটা। নাফির বর, বদমাইশ, বেদব, হুম, নাফির বর, বদমাইশ, বেদব, কমজোর, ভোকলম, কিন্তু কারবার দরদামে নিমরাজি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্সি শব্দ, এগুলো হলো ফার্সি শব্দ। নাফির নাফির বর নাফির বর, বদমাইশ, বেদব, কমজোর ও ভোকলম, কিন্তু কারবার দরদামে নিমরাজি, এটাই হচ্ছে ফার্সি শব্দ। উপসর্গ নয় কোনটা? উপসর্গ নয়, এলে হচ্ছে যে পরা অনু, এলে হচ্ছে তৎসম উপসর্গ। এই কোনো উপসর্গ নেই। বাংলা উপসর্গ কয়টা? অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা, আর তৎসম উপসর্গ হচ্ছে 20টা, ঠিক আছে? তৎসম অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ কি কি? যেমন বাংলা উপসর্গ অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। তার মধ্যে আসুবিনি হচ্ছে দুইটাতেই আছে। আসুবিনি মানে খাঁটি বাংলা, তৎসম দুইটাই আছে। আর বাকিগুলো হচ্ছে খাঁটি বাংলা হচ্ছে ও, অঘা, অজ, অনা, ও, অঘা, অজ, অনা, আন, আপ, ইতি, উন। আর কতবার বলবো চা পাতি দিয়ে শশা খা হারাম? ও, অঘা, অজ, অনা, আন, আপ, ইতি, উন। ও, অঘা, অজ, অনা, আন, আপ, ইতি, উন। আর কতবার বলবো চা পাতি দিয়ে শশা খা হারাম? অর্থাৎ আর মানে কি? চা পাতি দিয়ে আর মানে হচ্ছে আর, আশারায় ঢুসিনেরও কততে আইব কদ এবং কু, কদ এবং কু। বার মানে ভর, চা পাতি মানে শুধু পাতি আইব, শশাতে দন্তেস আবার সা, দুইটাই হচ্ছে তোর ই শব্দ, খাঁটি বাংলা উপসর্গ শব্দ। হারাম হচ্ছে হারাম, অর্থাৎ এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ শব্দ, ঠিক আছে? ও, অগা, ওজন, আনাপাতি, কতবার বলবো চাপাতি দিয়ে শশা খা হারাম? যে সতে শশা, হ্যাঁ, শশা, তারপর হচ্ছে ভাতে, বাড়তে ভর, হ্যাঁ, তার পাতি, আসবিনি তো সব জায়গায় আছে। আর তৎসম উপসর্গ হচ্ছে 20টা। আম, খাস, লা, গড় কোন ভাষা উপসর্গ? এটা হচ্ছে আরবি ভাষা, মানে যেমন ওই যে আমরা প্রশ্নে খয়ের গলা বাজে আম খাস,
খয়ের গলা বা জাম কাশ, এই খয়ের গলা বা জাম কাশ শব্দটা হচ্ছে, সেটা হচ্ছে খয়ের গলা বা জাম কাশ, এটা হচ্ছে আরবি শব্দ। প্র, লা, বর এগুলো কোন উপসর্গ? প্র, লা, বর এগুলো কোন উপসর্গ? মানে যে প্র, খয়ের গলা বা জাম কাশ, প্রলাপ, এটা হচ্ছে বিদেশি উপসর্গ। অথবা মানে হ্যাঁ, বুঝতে পারছি, এখানে টোটালি এটা টোটালি বিদেশি উপসর্গ। লা, লাটাই তো বিদেশি উপসর্গ। ঠিক আছে, যে নাফির বর এটাও বিদেশি উপসর্গ। এটা ওই যে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গের ভিতরে আছে না আরবি শব্দ, ফার্সি শব্দ, ইংরেজি শব্দ, এটা বেশ টোটালি বিদেশি উপসর্গ। লাপাত্তা, লা উপসর্গটি কোন ভাষার উপসর্গ? খয়ের গলা বা জাম খাস, খয়ের গলা বা জাম আরবি শব্দ। বদ মেজাজি শব্দের বদ কোন ধরনের শব্দ? বদ মেজাজি, বদ মেজাজি শব্দের বদ কোন ধরনের শব্দ? বদ হচ্ছে ফার্সি শব্দ। নাফির বর, বদমাইশ, যে বদ, বদ হচ্ছে ফার্সি শব্দ, এটা হচ্ছে টোটালি ফার্সি শব্দ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এটা হচ্ছে রাম, কতকু, কতকু তো অবশ্যই খাঁটি বাংলা উপসর্গ, তাহলে রামটাও খাঁটি বাংলা উপসর্গ। রাম, রাম শব্দটা হয়ে যায় হারাম, হারাম যে আমরা পড়ছি না, যেমন আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খা হারাম, তো হা, হারাম, এটা হচ্ছে হারাম, এই হারামটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কোনগুলো? যেমন কদ, অনা এবং কত, দুটাই খাঁটি বাংলা উপসর্গ। অনুসর্গ কোথায় বসে? অনুসর্গ কোথায় বসে? শব্দের পরে। উপজীবিকা উপসর্গটি, উপজীবিকা উপসর্গটি কি অর্থে প্রকাশ করা হয়েছে? উপজীবিকা, উপজীবিকা উপসর্গটি কি অর্থে প্রকাশ করা হয়েছে? সেটা হচ্ছে উপার্জন। উপজীবিকা উপসর্গটি কি অর্থে প্রকাশ করা হয়েছে? উপজীবিকা উপসর্গটি কি অর্থে প্রকাশ করা হয়েছে? সেটা হচ্ছে উপার্জন। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। উপসর্গযুক্ত শব্দ কোনটা? এটা হচ্ছে বিদ্রোহী, ওই যে আসবিনী, অর্থাৎ বিদ্রোহী। এবং ওই যে বি তো এখানেও আছে, কিন্তু বিদ্রোহী যে এটা ওয়ার্ডের ভিতরে ঘুরে গেছে। সঠিক, সঠিক কোনটা? সঠিক কোনটা? চলাকালে। নিচের কোনটি ভুল? নয়গাত, নয়গাতের শুদ্ধ কোনটা? আচ্ছা, নয়গাত একটা ভুল শব্দ, নয়গাত ভুল শব্দ, এটা শুদ্ধ আছে না, দেই নাই। আচ্ছা, গত্যন্তর, গত, গত্যন্তর, ভীষ্ম, দুঃস, গত্যন্তর, ভীষ্ম, গ্রীষ্ম, দুঃস, গত্যন্তর, গ্রীষ্ম, দুঃস, ঠিক আছে। কোনটি সঠিক বানান? সেটা হচ্ছে নিশিথিনী, নিশিথিনী সঠিক বানান। নিচের কোন শব্দ জোড়াটি অশুদ্ধ? এই যেটা বিশেষ প্রশ্ন। দোষী নির্দোষ হবে, ঠিক আছে, দোষী নির্দোষ হবে। সঠিক বানান কোনটা? শিরোচ্ছেদ, সঠিক, সঠিক বানান কোনটা? শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। শুদ্ধ বাক্য কোনটা? বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। শুদ্ধ বাক্য কোনটি? বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। এই যে দারিদ্র বানানটা আছে না, এটি, এটা দেখে নিবি। এই যে বিদ্বান বানান, বিদ্বান বানান ভালো মতো দেখ। ব্যক্তিগণ দারিদ্র্যের, দারিদ্র্যের শিকার হন। কোনটি শুদ্ধ বানান? নিশুতি। কোনটি শুদ্ধ বানান? নিশুতি। কোনটি শুদ্ধ বানান? নিশুতি। শুদ্ধ বানান গুলো লিখুন। যেমন অনুশাসন শুদ্ধ বানান হচ্ছে অনুশাসন। উজ্জ্বল, এর শুদ্ধ বানান হচ্ছে ঔজ্জ্বল্য, 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 ঔজ্জ্বল্য। নিচের কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা, বই শিকার, ভয় দীর্ঘিকার, পেটকার মধ্যে শিকার কায়কের কা, বিভীষিকা। নিচের কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে ন্যূনতম।
নিচের কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে ন্যূনতম। কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে নির্নিমেষ। নির্নিমেষ। শুদ্ধ বানান কোনটা? নির্নিমেষ। নয় দন্তে নিষিকের নি, দন্তে নিষিকের র্যাপ, নির্নি, মেকের মে, পেটের মধ্যে নির্নিমেষ। শুদ্ধ বানান নির্নিমেষ। ঠিক আছে? নির্নিমেষ। নির্নিমেষ। শুদ্ধ বানান কোনটা? নির্নিমেষ। কোন বাক্যটি শুদ্ধ? সেটা হচ্ছে তিনি একজন কীর্তিমান পুরুষ। তিনি একজন কীর্তিমান, কীর্তিমান দেখ, কীর্তিমান পুরুষ। পুরুষ। তিনি একজন কীর্তিমান পুরুষ। কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে মুহুর্মুহু। মুসুকারে মু, হুসুকারে হু, মুহু। মুসুকারে মু, র্যাপ দিয়ে হুসুকারে হু, মুহুর্মুহু। কোন বাক্যটি শুদ্ধ? এটা হচ্ছে মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ। মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ। মাতৃবিয়োগে, 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 মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ। সঠিক বানান কোনটা? অভ্যন্তরীণ। অভ্যন্ত, অভ্যন্তরীণ। অভ্যন্ত। সঠিক বানান কোনটা? অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ। সঠিক বানান। কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে ত্রিহায়ন। শুদ্ধ বানান কোনটা? ত্রিহায়ন। বাক্যের শুদ্ধি কোনটা? তিনি আরোগ্য আনিয়াছেন। শুদ্ধ তিনি আরোগ্য লাভ করেছেন। তিনি আরোগ্য, আরোগ্য লাভ করেছেন। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। সমীচীন। সঠিক বানান কোনটি? অতিথি। নিচের কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে জিগিসা। জিগিসা। বলতে যে সেখানে জি গয় ইসিক দীর্ঘিকার পেটের মধ্যে সাইকার জিগিসা। জিগিসা। নিচের কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে দূষণীয়। নিচের কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে দূষণীয়। দূষণীয়। নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের কোনটি শুদ্ধ বানান? সেটা সুশুস্রা। সুসুকারে সু, স, নিচে রফলা, তারপরে আমরা দাড়ি পাট্টার মধ্যে সেনা কেটা সুশুস্রা। কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব। কোনটি শুদ্ধ বানান? গীতাঞ্জলি। ঋষিকারে গি তৈকেত্তা, যেতে নয় দই ইশিকার লিশিকালি গীতাঞ্জলি। শুদ্ধ বানান কোনটা? উপযুক্ত। 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 টাকা উপার্জনের লক্ষ্য নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। অর্থই যে অনর্থের মূল তখনও জানতাম না। কয়টি ভুল বানান হয়েছে? দুটা। ওই যে লক্ষ্য, লক্ষ্যে সঠিক বানানো হবো যে লক্ষ্য। একদার সময় হবে এক সময়। লক্ষ্যের সঠিক বানান হচ্ছে লক্ষ্য, আর একদার সময় হচ্ছে এক সময়। মূর্ধন্য। 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 শুদ্ধ বানান চিহ্নিত করুন। যে মূর্ধন্য। আহ আকাঙ্ক্ষা। সরায়া কাইকের খা, উময় ক্ষয় আকাঙ্ক্ষায়। কোন বানানটি শুদ্ধ? সেটি হচ্ছে পূর্ণ। শুদ্ধ বানান কোনটি? সেটা হচ্ছে ধাঁধা। শুদ্ধ বানান হচ্ছে শাশ্বত। সেই যেটা কিন্তু হয়েছিল ইয়েটা। শাশ্বত। সাইকে সাত তালিবস্য বয় তো শাশ্বত। শাশ্বত তালি সাইকে সাত তালিবস্য বয় তো শাশ্বত। কোন বানানটি সঠিক? সেটা হচ্ছে কনিষ্ঠ। কোন বানানটি সঠিক? সেটা হচ্ছে কনিষ্ঠ। কোন বানানটি সঠিক? সেটা হচ্ছে কনিষ্ঠ। কোন বানানটি সঠিক? সেটা হচ্ছে কনিষ্ঠ।
কনিষ্ঠ। কোন বানানটি সঠিক? কনিষ্ঠ। এই চিহ্ন ব্র্যাকেট দ্বারা কি নির্দেশ করে? এই চিহ্ন ব্র্যাকেট দ্বারা কি নির্দেশ করে? ব্যাখ্যামূলক। এই চিহ্ন ব্র্যাকেট দ্বারা কি নির্দেশ করে? মানে মানে এই ব্র্যাকেট দ্বারা চিহ্ন করে যে তুমি এই প্রশ্নটার ব্যাখ্যা দাও, ব্যাখ্যামূলক এরকম আর কি। শুদ্ধ বানান চিহ্নিত করুন। সেটা হচ্ছে কম মিশন। কম মিশন। শুদ্ধ বানান কোনটা? সেটা হচ্ছে সে আরোগ্য লাভ করেছে। শুদ্ধ বানান হচ্ছে সুধি। সুধি 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 সুধি। কোন বানানটি সঠিক? সেটা হচ্ছে ধরন। এই যে ধরন। নিচের কোনটি শুদ্ধ? সেটা হচ্ছে তার চোখে অশ্রু। নিচের কোনটি শুদ্ধ? তার চোখে অশ্রু। অশ্রু বানান ঠিক আছে তো? অশ্রু। শুদ্ধ বানান হচ্ছে দ্বন্দ্ব। লজ্জাকর। কোনটি শুদ্ধ বানান? লজ্জা কর। কোনটি শুদ্ধ বানান? লজ্জা কর। শুদ্ধ বানান কোনটা? পিপিলিকা। শুদ্ধ বানান কোনটা? পিপিলিকা। পিপি প ইশিকার পয় দীর্ঘিকার লিশিকার লি পেকের কা পিপিলিকা। শুদ্ধ। সেটা হচ্ছে পুরান চাল ভাতে বাড়ে। মানে পোশাকের পদ্ধতি পুরান। যে পুরান বানানটা এরকম কিন্তু পুরান বানানটাই এখানে ঠিক আছে, আর সবগুলো ভুল। ঠিক আছে, যে পুরান চাল ভাতে বাড়ে। অধ্যবসায় সঠিক বানান কোনটা? অধ্যবসায়। যে বসাই অধ্য বসাই। দ সন্ন্যাসী। দ বুদ্ধিজীবী। বুদ্ধি বয় বয়ুসুকার ধয় দয় বয় দীর্ঘিকা জীবী। বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী। এটা হচ্ছে শুদ্ধ বানান বুদ্ধিজীবী। কোনটি শুদ্ধ বাক্য? গরু ছাগলের বিরাট হাট। গরু ছাগলের বিরাট হাট। গরু ছাগলের বিরাট হাট। এটা হচ্ছে শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? যেমন ভাতৃগণ। ভাতৃগণ। এটা হচ্ছে ভাই। ওই যে এটা দিয়ে শিকার দিয়ে ভাতৃগণ। স্রোতস্বিনী। গীতাঞ্জলি। গ্রিন স্টেশন। শিল্পীরা। শিরোৎপীড়া হওয়ার কথা না, শিল্পীরা মানে শিল্পীরা হচ্ছে ফিরা স্টেশন গ্রিন। গীতাঞ্জলি। ইতোমধ্য। ইত ইতোমধ্য। ইতোমধ্য। অধ্যবসায়। মনীষী। 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 সমীচীন। সমীচীন। উদাসীন। সমীচীন যেরকম উদাসীন। উদাসীন। প্রতিযোগিতা। হাতি। এবং হাতি। হাতি ও হাতি। হাতি হাতি। অশুদ্ধ। অর্থাৎ শুষ্কর বিপরীত শব্দ হচ্ছে আর্দ্র। শুভহ ও দুর্বহ। শুভহ শুভহ দুর্বহ। ক্রয় বিক্রয়। স্বতন্ত্র। স্বতন্ত্র পরতন্ত্র। শুষ্ক বিপরীত শব্দ হচ্ছে আর্দ্র। অর্থাৎ শুষ্ক আর্দ্র। শুষ্ক বিপরীত শব্দ কোনটা? আর্দ্র। নিচের কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ।
মাধ্যাকর্ষণ। নিচের কোন বানানটি শুদ্ধ? মাধ্যা, 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 মাধ্যাকর্ষণ, মাধ্যা, মাধ্যা, মাধ্যাকর্ষণ, কর্ষণ। কোনটি শুদ্ধ? সৌজন্য, সৌজন্য। তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত। তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত, আশ্চর্যান্বিত বানানটা দেয়। আশ্চর্যান্বিত হলাম। কোনটি শুদ্ধ? ব্যাকরণ, ব্যাকরণ। কোনটি শুদ্ধ? ব্যাকরণ। শুদ্ধ বানান কোনটি? নিরীক্ষণ, নি, র, নিরীক্ষণ। নিচের কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে নিরীক্ষণ। নি, দেন সে নি, বয় শূন্য দীর্ঘিকার, নিরিক, বয় শয় পেটের মধ্যে নিরীক্ষণ। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ, মুমূর্ষ। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা, তালিবস্য রফলা, দয় বয়াকার, শ্রদ্ধাঞ্জলি, নয় জয় ডেটে শ্রদ্ধাঞ্জলি। সম্মান, সুষমা অর্থাৎ সৌন্দর্য, সুষমা, 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 সুষমা অর্থাৎ সৌন্দর্য, সুষমা অর্থাৎ সৌন্দর্য। লাবণ্য, নিষ্পাপ, নিষে নি পেটকের মধ্যে স, পয় আকার প, নিষ্পাপ। শিরচ্ছেদ, শি বসিনের শির শ্বেত, তালিবস্য, আবার তার সাথে স লাগানি, তারপরে একা, তারপরে দ, শিরচ্ছেদ। শ্মশান, শুদ্ধ বানান করে শ্মশান। শ্মশান হচ্ছে তোর ওই যে তালিবস্য, নিচে ওই যে দন্তেনের মতো একটা দিছে, তারপরে তালিবস্য শেখের সাথ দন্তেন ন, তালবেশ্বর নিচে দন্তেন একটা দিছে, তালবেশ্বর শেখের সাথ দন্তেন ন, শ্মশান। কসমিন কাল, কসমিন কাল, কসমিন কাল। ক দন্তে সয়ময় দন্তেন ন, কসমিন। কয় দন্তে সয়ময় শিকার দন্তেন ন, কসমিন কাইকারে কাল, কসমিন কাল। সশ্রদ্র শব্দটি সঠিক বানান কোনটা? সশ্রদ্র, দন্তে স, তালিবস্য রফলা, দয় বয় আকার, সশ্রদ্র, সশ্রদ্র এক কথায়। সশ্রদ্ধ হচ্ছে সঠিক বানান। দন্তে স, তালিবস্যই রফলা, স, দয় বয় আকার, সশ্রদ্র, স, দন্তে স, তালিবস্যই রফলা, দয় বই আকার, সশ্রদ্ধ। কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে মূলা। দেখ বানানটা দিছে সশ্রদ্র, স দন্ত স, তালিবস্য রফলা, দয় বই আকার, অর্থাৎ সশ্রদ্র, মূলা। চিনির বলদ বলতে কি বোঝায়? চিনির বলদ হচ্ছে নিষ্ফল পরিশ্রম। চিনির বলদ বলতে কি বোঝায়? চিনির বলদ বলতে বোঝায় নিষ্ফল পরিশ্রম। আগরম বাগরম অর্থ কি? আগরম বাগরম অর্থ হচ্ছে অর্থহীন কথা। আগ্রম বাগরম অর্থ কি? আগরম বাগরম অর্থ কি? আগরম বাগরম অর্থ হচ্ছে অর্থহীন কথা। আগরম বাগরম অর্থ কি? অর্থহীন কথা। আগরম বাগরম অর্থ কি? অর্থহীন কথা। মেঘের ছায়া প্রপঞ্চটির অর্থ কি? মেঘের ছায়া প্রপঞ্চটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী সুখ। মেঘের ছায়া প্রপঞ্চটির অর্থ কি? মেঘের ছায়া মানে কি? ক্ষণস্থায়ী সুখ। দেখ মেঘ কি আর চিরস্থায়ী হয়? মেঘ কিন্তু এই আসে আবার চলে যায়, মানে মেঘ আসলো ঠান্ডা লাগলো আবার চলে গেল, আসলো, অর্থাৎ এটা ক্ষণস্থায়ী সুখ। টিকা ভাষ্য বাগধারাটার অর্থ কি? মানে দীর্ঘ আলোচনা করা। ৯৯ ধাক্কা বাগধারাটির অর্থ কি? সঞ্চয়ের প্রবৃত্তি। বাগধারা আটকপালে বা বা হাতের খেল। আটকপালে মানে কি? হতভাগ্য। বা হাতের খেল মানে কি? ঘুষখোর।
আট কপালে বাগধারাটির অর্থ কি? হতভাগ্য। আট কপালে বাগধারাটির অর্থ কি? হতভাগ্য। আট কপালে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। বা হাতের খেল অর্থ কি? ঘুষখোর। বা হাতের খেল অর্থাৎ ঘুষখোর। বা হাতের খেল অর্থাৎ ঘুষখোর। খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কি? খণ্ডপ্রলয়ের অর্থ হচ্ছে ভীষণ গন্ডগোল। খণ্ডপ্রলয় বাগধারাটার অর্থ কি? ভীষণ গন্ডগোল। খণ্ডপ্রলয় বাগধারাটার অর্থ কি? ভীষণ গন্ডগোল। খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কি? ভীষণ গন্ডগোল। খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কি? ভীষণ গন্ডগোল। খণ্ডপ্রলয় বাগধারাটার অর্থ কি? ভীষণ গন্ডগোল। গৌরচন্দ্রিকার অর্থ কি? অর্থাৎ ভূমিকা। গৌরচন্দ্রিকা অর্থ কি? ভূমিকা। গৌরচন্দ্রিকা অর্থ কি? ভূমিকা। গৌরচন্দ্রিকা অর্থ কি? গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা অর্থ কি? ভূমিকা। ঘটিরাম বাগধারাটার অর্থ কি? ঘটিরাম অর্থ হচ্ছে অপদার্থ। ইতর বিশেষ মানে কি? ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। অকাল কুমাণ্ড মানে কি? অপদার্থ। ঝাঁকের কই মানে কি? একই দলের লোক। ইতর বিশেষ মানে কি? পার্থক্য। অকাল কুমাণ্ড বাগধারাটি হচ্ছে অপদার্থ। ঝাঁকের কই বাগধারাটি হচ্ছে একই দলের লোক। তামার বিষ বাগধারাটির সঠিক অর্থ কি? তামার বিষ মানে অর্থের কুপ্রভাব। খেজুরে আলাপ বাগধারাটির অর্থ কি? খেজুরে আলাপ বাগধারাটির অর্থ হচ্ছে অকাজের কথা। খেজুরে আলাপ বাগধারাটার অর্থ হচ্ছে অকাজের কথা। খেজুরে আলাপ বাগধারাটার অর্থ হচ্ছে অকাজের কথা। খেজুরে আলাপ বাগধারাটার অর্থ কি? অকাজের কথা। খেজুরে আলাপ বাগধারাটার অর্থ হচ্ছে অকাজের কথা। ইঁদুর কপালে বাগধারাটার অর্থ কি? মন্দ ভাগ্য। ওষুধ ধরা বাগধারাটার অর্থ কি? প্রার্থিত ফল পাওয়া। ওষুধ ধরা বাগধারাটার অর্থ কি? প্রার্থিত প্রার্থিত ফল পাওয়া। ওষুধ ধরা ওষুধ ধরা বাগধারাটার অর্থ হচ্ছে প্রার্থিত ফল পাওয়া। ওষুধ ধরা ওষুধ ধরা ওষুধ ধরা অর্থ কি? প্রার্থিত ফল পাওয়া।